আসসালামু আলাইকুম। শুরু করছি উইমেন এক্সপ্রেসের নিয়মিত আয়োজন এ মাসের বই নিয়ে। আমি মার্তিয়া মমতাজ, চিফ কোঅর্ডিনেটর উইমেন এক্সপ্রেস। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছে নাদিয়া কাজী। মে 2024 সেরা লেখক হয়েছিল। আসসালামু আলাইকুম নাদিয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সেরা লেখক, হ্যাঁ, এটা খুবই ওয়েটপূর্ণ একটা টাইটেল। থ্যাংক ইউ সো মাচ উইমেন এক্সপ্রেস। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। তো শুরুতেই তোমার কাছ থেকে একটু শুনি যে সেরা লেখক হওয়ার অনুভূতি কি, আর যেই লেখাটা দিয়ে তুমি সেরা লেখক হয়েছো সে লেখাটাও আমি দেখাবো। আগে একটু তোমার কাছে শুনি কি খবর, বা তোমার সেরা লেখক হয়ে কেমন লাগলো। যখন আমি এই লেখাটা লিখি, খুবই আটারলি জাস্ট কি বলে এটাকে নেসেসিটি ফিল করে তারপর হচ্ছে আমি লেখাটা শুরু করি। যে আমি হুম, পড়তে পড়তে হচ্ছে আমার মনে হয়েছে, আমার যেহেতু এখন ফাইনাল চলতেছে, পড়ার সময় হচ্ছে আমার মনে হয়েছে যে ওকে, এই জিনিসগুলো আচ্ছা আমরা জানি, এবং আমার প্রবাবলি মানুষকে হচ্ছে নিউট্রিশনিস্ট হিসেবে এগুলো সাজেস্ট করা, এগুলো বলা, ওইটা হচ্ছে আরো অনেক দেরি আছে যেখানে আমি প্রফেশনালি কিছু বলতে পারবো সামথিং, কিন্তু স্টিল ইট ফার্স্ট্রেটস মি। এখন কয়েকটা জিনিস অনগোয়িং চলতেছে, যে জিনিসটা আমি জানি আমাদের কাছে হচ্ছে অনেক অ্যাপারেন্ট লাগে, কিন্তু সাধারণ মানুষের কাছে ওইটা সম্ভবত অ্যাপারেন্ট না। যে জিনিসটা আসলে আমি আমার লেখাটা এভাবে শুরু করেছিলাম যে আমি ভেবেছিলাম যে এই জিনিসগুলো সবাই জানে, বাট হুম, হুম। অ্যাপারেন্টলি দেখা গেছে যে এটা কমন নলেজ না। আমরা যতটা কমন নলেজ মনে করি এটা কমন নলেজ না। তো আমি খুবই সিম্পলি জাস্ট হচ্ছে অন দা গো, মানে ক্লাসের মাঝখানে, দুইটা ক্লাসের মাঝখানে আমি লেখাটা লিখেছি, এবং ওইটার যেই কি বলে এটাকে একসেপ্টেন্সটা পেয়েছি, যেই ফিডব্যাক গুলো আমি দেখেছি, ওগুলো খুবই, মানে আমি আশা করিনি আমার এক্সপেকটেশন ছিল না ওই জিনিসগুলোর। সো ইট ওয়াজ রিয়েলি সাররিয়াল ফর মি। এন্ড হুম। এরপরে যখন ওই লেখাটা দেখেছি যে আমি সেরা লেখক হয়েছি, ওইটা না, ওইটাও আমাকে একদম সেন্ড করেছে। আমি ওইটা দেখে আল্লাহ, কি ওই লেখার জন্য আমি সেরা লেখক! ইট ওয়াজ রিয়েলি হুম, হুম। সারপ্রাইজিং। আচ্ছা, তোমার লেখাটা ছিল আসলে, আমি যদি এটাকে একটু সামারাইজ করি, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের যে খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস আর তার পেছনের গল্পগুলো সহ, তাই না? যে রান্নাবাড়া, তারপর এই জায়গাগুলা, এগুলাতে কিভাবে আমরা পরিবারের সবাই মিলে শর্টকাটে একটা হেলদি সলিউশন খুঁজে বের করতে পারি। আমার কাছে যদি আমি সামারি করি, এটা হচ্ছে তোমার লেখাটার সামারি। হ্যাঁ, তোমার এটার ব্যাপারে তুমি কি জেনেছো? আমি জানি তুমি এনএফই তে পড়ছো, নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং। তো আমার মনে হয় যে তোমার কি এটার নলেজটা এখানে পড়ার কারণে, নাকি আগেই ছিল, বা তোমার এটা আগে থেকে চিন্তা ভাবনা ছিল, গবেষণা ছিল, পড়াশোনা ছিল? এটার পিছনে যদি যেতে চাই, আমার সব জিনিস আমার কাছে মনে হয়েছে যে আহ, মানে একটা পারপাস দরকার, একটা মিনিং দরকার। এটা আই থিঙ্ক সব মানুষের, সব ইন্টালেকচুয়াল অ্যাবিলিটি যখন বোঝা শুরু হয় তখন সবারই এই জিনিসটা আসে। কিন্তু আমার ড্রাইভিং ফোর্সটা ছিল এরকম যে কতগুলো কাজকে উইমেনলি কাজ বলা হয়, এটাকে লাইক, যেমন আমার বইটা এবারের বইটা সিলেকশনের পিছনে ওইটা ছিল, এটা আমি পরে আসতেছি, যে রান্না বান্না সাচ এন উইমেনলি ওয়ার্ক, এটার পিছনে কোনো চিন্তায় যায় না, কোনো এটা যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, হ্যাঁ হ্যাঁ আমাদের খেতে হবে, আমাদের মারা খুবই ইম্পর্টেন্ট কাজ করেন, আমাদেরকে খাওয়ান, পেট ভরান, বাট ইট হ্যাজ আ লট অফ থিংস গোয়িং বিহাইন্ড ইট, তাই না? আপনি যেহেতু মানে আপনার হাউস হোল্ডের কেয়ার গিভার, প্রাইমারি কেয়ার গিভার, প্রবাবলি একটা রান্না বান্নার পিছে কত প্ল্যানিং যায়, বা হচ্ছে কি কি চিন্তা ভাবনা যায়, ইটস রিয়েলি, মানে এটাকে ছোট করে দেখার কোনো কারণই নেই। তো এই জিনিসগুলো আমার আরো জি। ভ্যালিডেটেড হয়েছে, এই রিয়েলাইজেশন গুলো আমি আরো ভ্যালিডেটেড ফিল করেছি এইসব ব্যাপারে যখন আমি এনএফিতে পড়াশোনা শুরু করি, নিউট্রিশনে পড়াশোনা শুরু করি, যে কতগুলো জিনিস আমাদের প্যারেন্টসরা, যে মানে আমাদের মারা, মা, খালা, দাদি, নানি, তারা হচ্ছে যেভাবে চুজ করেছেন, সেই জিনিসগুলো হচ্ছে পরে দেখা যায় যে ফার্স্টে ভিলিফাই হয়েছে, এন্ড দেন দেখা গেছে যে হচ্ছে সেগুলো পিছনের রিজন গুলো আর কি বের করা গেছে। আচ্ছা, কথাটা আবার আমি কি বলি, যে অনেকগুলো নর্মাল জিনিস, ডে টু ডে জিনিস, সেগুলো, যেমন ধরেন যে মিল হুম, প্রেপিং হুম। এর মতন ব্যাপারটা, এই এই কথা, এই জিনিসগুলো এভাবে যদি আমরা বলি যে আচ্ছা এটা টাইম বাঁচানোর জন্য খাবার আমরা হচ্ছে ফ্রিজে ঢুকায় রাখি, জাস্ট টাইম বাঁচানোর জন্য, কিন্তু যদি আমরা প্রপারলি
ওয়ার্ড দেই এটাকে, যদি ফ্যান্সি ভাবে হচ্ছে আমরা এটাকে বলি, ইন্টালেকচুয়ালি রিসার্চের ভাষায় বলি যে এটা জাস্ট টার্ম না, এটা এটা ম্যানুপ্লেনিং। মানে ম্যানুপ্ল্যানিং এটা হচ্ছে আমাদের হোল উইকের যে ডায়েটটা, যা যা আমরা কনজিউম করব, তা যে আমরা মাইন্ডলেস কনজিউম থেকে হচ্ছে যদি আমরা বাঁচতে চাই, তাহলে প্ল্যানিং করে খেতে হবে। কিন্তু প্ল্যানিং প্রত্যেক দিন, এটা প্রত্যেক দিন করলে যে বাজার থেকে শুরু করে ইকোনমিক যে ব্যাপারটা, বাজার থেকে শুরু করে ভ্যারাইটি, এই জিনিসগুলো আসলে পসিবল না। প্রত্যেক দিনেরটা হচ্ছে এটা মেনটেন করা যাবে না, নিউট্রিশনালি বলেন বা ইকোনমিকে বলেন, এটা ফিজিবল না। তো সেটাই যদি হচ্ছে ম্যানু প্ল্যানিং, যদি উইকলি ম্যানু প্ল্যানিং হয়, এটা আপনার হেলথের জন্য হচ্ছে একটা ভালো। আপনি দেখতেছেন যে আপনার পুরো উইকে আপনার টার্গেটটা কি, আপনি কতটুকু টার্গেটটা রিচ করতে পারতেছেন এবং কতটুকু টার্গেট রিচ করতে হবে। তো দেয়ার আর বেনিফিট বিহাইন্ড দ্যাট, রাইট? তো হ্যাঁ, তো ওই জায়গা থেকেই আসলে আমার আমার লেখাটা, যে কতগুলো খুবই নর্মাল মামুলি কাজ, কিন্তু ইট হ্যাজ রিয়েলি গ্রেট মিনিং বিহাইন্ড ইট। আমি যেভাবে পড়লাম তোমার লেখাটা, আমি তুমি দুইটা পয়েন্ট নিয়ে লিখছো। প্রথমটা হচ্ছে যে ভেজিটেবল ফ্যাট এবং মিল্ক ফ্যাট, সেখানের একদম একটা ব্র্যান্ড নিয়ে আলোচনা করছো। আর দ্বিতীয়টাতে হচ্ছে ফ্রেশ খাবার। দ্বিতীয়টাতে আমার একটু লাভ হয়েছে, আমি সেদিন থেকে ভাত ফ্রিজে রাখতেছি, একটু বেশি করে রান্না করি। আচ্ছা, এখন একটা শব্দের অর্থ আমাকে বলো তো, যে হাজো হাজো মানে কি? তো হাজো হাজো এটা আমাদের গ্রামে বলে, চাঁদপুরে ফ্রেশ ফ্রেশ খাবার গুলো, যে গরম গরম চুলা থেকে নামায় যে খাবার, সেটাই হচ্ছে হাজো হাজো। আচ্ছা আচ্ছা, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এখন দেখো দেখো মানুষ যেহেতু পছন্দ করছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো শেয়ারও হয়েছে। আমার মনে হয় এই সেকেন্ড পয়েন্টটাতে তুমি তোমার চিন্তা ভাবনা অনুযায়ী আরেকটু লিখতে পারো, কারণ তোমরা যেহেতু রান্না করো। এরপর আবার আরেকটা জিনিস জানলাম, সেদিন তুমি আমরা যেদিন একসাথে লাঞ্চ করলাম, তোমরা এখানে কিছু ফুড প্রিপারেশনের একদম কমার্শিয়াল স্কেলে ফুড প্রিপারেশনের কাজের সাথে আছো তুমি। তারপর তোমার সাথে আরেকজন আমার সাথে দেখা করতে আসলো। তো আমার মনে হয় দেখো, এই লেখাগুলা কিন্তু রিয়েলিস্টিক। গল্প কবিতা আমরা লিখতে পারি, সেটার এক ধরনের প্রয়োজন। আর এই লেখাগুলা থেকে মানুষ যেহেতু শিখে এবং এগুলোর সাথে সাথে হাতে চলে আসে, তাই না, এগুলোর প্র্যাকটিস। আমি কিন্তু তোমার কাছ থেকে দাবি করবো যে ইনশাআল্লাহ তুমি ভবিষ্যতে এগুলা নিয়ে আরো লিখবা। হ্যাঁ, ইনশাআল্লাহ। তো সেকেন্ড যে পার্টটা, এটা না, এটা হচ্ছে ফার্স্ট পার্টের পরিপ্রেক্ষিতে আমি আর কি লিখেছিলাম। কেন? কারণ হচ্ছে ফার্স্টে যে জিনিসটা, সেটা হচ্ছে কি, আমি প্রথম যে দেখাতে চেয়েছি মার্কেটিং কিভাবে কোন জিনিসের কোন জিনিস সম্পর্কে আমাদের কনসেপশন চেঞ্জ করে। যখন আপনি প্যাকেটের মধ্যে দেখেন জানো পুষ্টি, তো আপনার কাছে মনে হয় যে ওকে, প্রবাবলি হচ্ছে এটা জানো এই প্যাকেটটার মধ্যে বেশি পুষ্টি আছে, রাইট? আমাদের কিন্তু হচ্ছে যে যখন কমার্শিয়ালাইজেশন নিয়ে পড়ানো হয়, তখন কিন্তু হচ্ছে এই মার্কেটিং এর এইসব ব্যাপারগুলো আলোচনা করা হয়, যে কিভাবে একটা ফুডকে খুবই আকর্ষণীয় দেখানো হবে। এই জিনিসটাই হচ্ছে আমি সেকেন্ডটার ক্ষেত্রে ইউজ করছি। যে নর্মালি আমি যদি বলি যে বাসি ভাত, ওকে, ইটস নট লাইক ওকে, এটা কেন বাসি ভাত কেন খাবো, আমি সারাদিন কাজ করে এসে বাসি ভাত খাওয়ার জন্য আসছি, রাইট? কিন্তু যখনই আমি হচ্ছে এটার এগেইনস্টে কেস দিলাম, যে এটার হচ্ছে হেলথ বেনিফিটস আছে, তারপর কি বলে এটাকে, যে অন্যান্য বেনিফিটসও আছে আমাদের হোম মেকারদের জন্য, এটা অনেকখানি হেল্পফুল একটা ব্যাপার হতে পারে, তখন কিন্তু হচ্ছে ওকে, ইট ডাজন্ট সাউন্ড দ্যাট মাচ ব্যাড। হ্যাঁ, এটা প্রবাবলি হচ্ছে মেরিট আছে। এবং এই মেরিট গুলো হচ্ছে কারা বলছে, এগুলো যখন হচ্ছে রিসার্চাররা বলা শুরু করছেন, হ্যাঁ, স্পেশালি মানে এই সেম কথাগুলোই হচ্ছে আমি যখন বলবো যে জাস্ট একটা হাউস ওয়াইফ হিসেবে যখন কেউ বলে যে প্রত্যেকদিন কেন ফ্রেশ ফ্রেশ খাওয়া লাগবে, প্রত্যেকদিন কেন মানে কষ্ট, এই সেই হানতান, এইগুলো হচ্ছে বলে। ওই যে কয়েকদিন আগে তো পাটায় বাটা নিয়ে হচ্ছে একটা হয়েছিল, তাই না, পিঠা বানানো নিয়ে হয়েছিল সামথিং। সেম জিনিসগুলাই যে হচ্ছে যখন বিভিন্ন ডক্টররা, স্পেশালি হচ্ছে হোয়াইট মেল ডক্টররা যখন হচ্ছে বই লিখেন, যখন হচ্ছে তারা কথা বলেন, তখন কিন্তু মানে ওগুলা নিয়ে হচ্ছে, ও আচ্ছা, দেখে কি সাচ এন অ্যামেজিং ডিসকভারি, আপনি ভাত খেয়ে ওজন কমায় ফেলবেন কিভাবে,
অর্ধেক ওজন মানে ক্যালোরি পাবেন কিভাবে? যদি ভাতটা ফ্রিজে রেখে খান, তাই না? একই এটাই কথা হচ্ছে একটা যে মেয়ে লিখলে ওয়েস্টার্ন। বলবে যে হ্যাঁ, কাজের থেকে বাঁচতে চাইতেছে, তাই না? এক্স্যাক্টলি। তো হুম, ইটস ইটস জাস্ট যাই নট, হোক। মানে এটার পিছে জাস্ট হলে গিয়ে আমি ওই যে বলবো না যে মেয়েদের কাজটাকে ইম্পর্টেন্ট দেওয়া হয় না আর সামথিং, সেটা না। জাস্ট আমরা আমাদের কাজটাকে ওই যে আপনি যেটা মাইন্ডসেট, বললেন যে হ্যাঁ, এগুলো আমি হচ্ছে আমি বরং প্রকাশ করি এখানে নাই। বলতে চাই যে আমরা এটা বাদ দেই, জায়গাটা বাদ দেই। হ্যাঁ, অ্যাক্টিভিজমের ওই জায়গাটা বাদ দেই। কিন্তু আমার মনে হয় যে ইনফরমেশন বোঝার মতন শিক্ষিত সে এই জায়গাটা পড়ে সে কে বলছে এটার দিকে না তাকিয়ে এই জিনিসটার মেরিট কতখানি সেটা বোঝার মতন করে তুমি লিখছো আমার মনে হয়। তো আমার মনে হয় এই জায়গাটাতে আমরা অনেক কিছু চাই তোমার কাছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ইনশাআল্লাহ। একটু একটু জাম্প করি যে আমরা যে অনুষ্ঠানটা আসলে করি আপনারা নিশ্চয়ই জানেন। আমি এখানে একটু জানিয়ে রাখি এই কাজটা আমি শুরু করেছিলাম 2015-তে। প্রত্যেক মাসের শেষে একটা পোস্ট দিতাম এ মাসের বই লিখে। এটা শুরু করেছিলাম 2015 মে মাসে। সেই হিসেবে এবছর 9 বছর হয়ে গেল। পরে আমরা উইমেন এক্সপ্রেস থেকে এটার একটা লাইভ করছিলাম। তো আমি আগে আমার প্রত্যেক মাসে চেষ্টা করি মাসের শেষ দিনে দেওয়ার নিজের ওয়ালে, এবং পরে গ্রুপে দেই একটু রিভিউ সহ, একটু কথাবার্তা সহ। তো আমি এই মাসে আমার লেখা যে বইগুলো বলেছি সেগুলোর প্রথমটা হচ্ছে একটা কবিতার বই, এরপরের চারটা হলো মেলায় কেনা, বই মেলায় কেনা সেবার অনুবাদ, এরপরে 6 নম্বর হচ্ছে কিছুদিন আগে অনলাইনে কিনেছি 6-7, 6 নম্বর হচ্ছে 16/17 লাভলেন হরিশঙ্কর জলদাসের। আমি এই ভদ্রলোকের আর লেখা পড়ি নাই, আমার খুব ভালো লেগেছে, লেখার ভাষা এবং গতি সুন্দর, যদিও বিষয়বস্তু কেমন জানি আমি হারায় যাচ্ছিলাম বারবার। আর 7 নম্বর হচ্ছে সাজ্জাদ হুসাইনের লেখা অঞ্জন যাত্রা। সাজ্জাদ হুসাইন বাংলাদেশ থেকে, এবং উনি গায়ক অঞ্জন দত্তের সাথে ঘুরে বেরিয়েছেন এবং বইটা লিখেছেন। খুব সুন্দর একটা কফি টেবল বই। আর সবচেয়ে বেশি যেটা নিয়ে একটু বলতে চাই সেটা হচ্ছে 11 লিডারশিপ কোয়ালিটিস দ্যাট চেঞ্জড দ্য ওয়ার্ল্ড, নাবিল আজামের লেখা। উম, আহ, এটা যখন পড়ি তখন আমার আরেকটু বাকি আছে, আমি নোট করে করে পড়ছি, সেহেতু কিছু কিছু জায়গা আরেকবার করে পড়তে হচ্ছে। এখনো বইটা আমার সঙ্গী। তো এটা পড়ার সময় আমার খুব অদ্ভুত লাগছিল যে লেখক যখন এটা লিখছিলেন তার বয়স আমার এখনকার বয়সের সমান। মাত্র কয়েক বছর আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমার খুব ক্লোজ ফ্যামিলি মেম্বার। কিন্তু এই বইটার মধ্যে এই বয়সেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনকে উনি এত সুন্দর করে দেখেছেন এবং দেখিয়েছেন। সাথে সাথে কর্পোরেট প্র্যাকটিসের জন্য এমন কিছু গুণের কথা বলছেন এখানে, এইগুলো আমার কাছে মনে হয় আমি আর কোনো বইয়ে লিডারশিপকে এই আঙ্গিকে দেখি নাই আর কি। তো এরপরে আমি যার বইয়ের কথা বলবো সেলিনা ফেরদৌস শেলি আপা। আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সম্ভবত এই প্রথম আমাদের গ্রুপে আপনার পড়া বই নিয়ে কথা বলেছেন। আপা পড়েছেন প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ, ডক্টর সালমান আল আওদা, হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক, জন ম্যাক্সওয়েল, প্রশান্ত চিত্ত মুমিনের ভাবনা অধ্যাপক গোলাম আজম, অমুসলিম নাগরিক ও জামাতে ইসলামী, তরুণ তোমার জন্য পুতুল নাচের ইতিকথা, ইসলামী দাওয়াত ও কর্মনীতি, নবী জীবনের বৈশিষ্ট্য, ইসলামী রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয়, জীবন যখন বাঁক ঘুরে, আল জিহাদ। সেলিনা ফেরদৌস শেলি আপা পড়েছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। জীবন যখন বাঁক ঘুরে আল মাহমুদ, এবং প্রিয় শত্রু তোমাকে ধন্যবাদ। ডক্টর সালমান আল আওদাকে আমার আসলে খুব ভালো লাগে, উনি অনেক বিষয়ে অনেক ডাইভার্সিফাইড বিষয়ে অনেক কিছু লিখেছেন। তো এই ছিল আপার। আর এরপরে ইসমত আর আপা আমাদের সাথে তার লেখা বইগুলো শেয়ার করেছেন। একটা হচ্ছে লতিফুল ইসলাম শিবলির আসমান। তো আপু বলছিলেন যে বিভিন্ন জায়গায় আপুর লেখাটা আসলে একটা গল্প। যে কিভাবে আপু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার সময় একটা বই নিয়ে যান এবং সেখানে পড়েন। এটা ঠিক, আমি দেখছি যে অনেক সময় অনেক মানুষ তাকায় থাকে, যে মোবাইলের দিকে তাকায় থাকাটা ট্রেন্ডি, তাই না? তো বই বই একটা নিয়ে ব্যাগে থেকে একটা বই বের করে কেউ একজন একটা বই পড়ছে, এইটা দেখতে মানুষের চোখ, বাংলাদেশের মানুষের চোখ এখন অভ্যস্ত না। বিশেষ করে আমি যখন মেট্রো রেলে একটা লম্বা জার্নিতে অনেকটা সময় যাই এবং বসার একটা জায়গা পাই, তখন আমি বের করি এবং তখন আমি দেখি যে আসলে মানুষ কেমন কেমন করে করে তাকাচ্ছে। তো ফোন দিয়ে বের করে, এমনকি যারা অনেকে ভিডিও কলে কথা বলে, তারপরে অনেকে লাইভ করে, অনেকে দেখি টিকটক করে,
তখন দেখি কেউ কারোর আসলে আমাদের চোখে সয়ে গেছে। তো ওই জায়গাগুলোতে গেলে আমার আসলে মনে হয়, আমি এটা ইসমাতার আপুর সাথেও বলতে চাই যে, আপু আসলে আমাদের এই জন্যই বই নিয়ে চলাফেরা করা উচিত। যে আমরা মানুষকে একটু অভ্যস্ত করি, মানুষের চোখগুলাকে একটু অভ্যস্ত করি, তাই না? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনার পড়া বইগুলো শেয়ার করার জন্য। কষ্ট করে একটা ছবিও তুলে দিয়েছেন। এরপরে হচ্ছে সাদিয়া ইসলাম আপু বলেছেন, কি বই পড়েছেন? কাশকর অতনা অশ্রুজল। লেখকের নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হোসাইন। আমি একটু ঘুরে দেখি আপু কয়েকটা জিনিস। আপু এটার গল্পটার কিছু সারসংক্ষেপ লিখেছেন, যেটা আমার পক্ষে পড়ে শোনানো কঠিন। এটা লেখক হচ্ছেন এনামুল হোসাইন, এবং উনি উৎসর্গ করেছিলেন বরফে জমে মারা যাওয়া 2 বছরের রহমতুল্লাহ শিরবাকে। আসলে এটা গণচীনের একটা প্রদেশকে নিয়ে লেখা। উইঘুর মুসলিমরা এখানে থাকতো। আমরা জানি যে কাশকর নামটা শুনলেই মনে আসে সাইমন সিরিজ থেকে, যে এখানে উইঘুর মুসলিমদেরকে শুধু শারীরিক নির্যাতন না, সাংস্কৃতিক নির্যাতনও করা হয়েছে। যুগ যুগ ধরে তাদেরকে ধরে ধর্মান্তরিত করা, কিংবা তাদের বিভিন্ন ইসলামিক প্র্যাকটিস গুলাকে সোশ্যালি খুবই ব্রুটালি এগুলাকে সেখান থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এটা নিয়ে একটা গল্পের বই। এটা যখন আমি রিভিউটা করছিলাম, আমার মনে হচ্ছিল যে এইটুকু পড়েই আপনারা দেখবেন এখানে একটা গল্পের সারসংক্ষেপ আছে। উইমেন এক্সপ্রেস গ্রুপে পেয়ে যাবেন পোস্টটা। এটার তারিখ হচ্ছে 5 দিন আগে পোস্ট দেওয়া, তার মানে 1 জুনের পোস্ট। আপনারা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তো যারা আমাদেরকে শুনছেন, তো এইটা পড়ার সময়, রিভিউটা পড়ার সময় আমার ভেতর থেকে প্রচন্ড বিদ্রোহের আসছিল, যে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় বইটা কোনোদিন পড়তে পারবো না। এত বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল, বিশেষ করে এখন যে বিশ্ব পরিস্থিতি চলছে সেখানের প্রেক্ষিতে এইরকম বইগুলা আমাদের মনের বোঝা বাড়ায়। তবে এটা ঠিক, আমাদের এগুলো জানা দরকার। এরপরে ইসমতারা আপু আমাদের সাথে আরেকটা পোস্ট শেয়ার করেছেন, যেটা যদিও আপুর নিজের পড়া না, যে এটা হচ্ছে বিল গেটস তার এবছরের পড়া সেরা কিছু বই শেয়ার করেছেন। সেই বইগুলো শেয়ার করেছেন আপু। আমরা একটু বইগুলোর নাম জানি। ব্রেভ নিউ ওয়ার্ল্ড, সালমান খান। দ্য উইমেন, ক্রিস্টিন হান্না। ইনফেকশাস জেনারোসিটি, ক্রিস অ্যান্ডারসন। হাউ টু নো আ পারসন, ডেভিড ব্রুকস। স্লো হর্সেস, জন লি কার সম্ভবত। আপুকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে আরেকজন তারপর একটা বই শেয়ার করেছেন, সেটা হচ্ছে হতাশ হবেন না, ডক্টর আইজ আল কারনি। এটা ছোট ছোট কিছু নসিহত নিয়ে সাজানো হয়েছে, এবং এই নসিহতগুলোর কিছু 6টা যিনি রিভিউ দিয়েছেন, পোস্টদাতা আমাদের জন্য তুলে নিয়ে এসছেন। আপনাকে অনেক ধন্যবাদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান জুয়েল। এরপর মাকসুদা সাকি আপু আমাদের সাথে যে বইগুলো শেয়ার করেছেন, বঙ্গকথা আহমেদ আফগানি, বুদ্ধিবৃত্তিক যুদ্ধ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ধরনীর পথে প্রান্তে জিয়াউল হক, উসমানী খিলাফতের ইতিকথা এ কে এম নাজির আহমেদ, অ্যাটমিক হ্যাবিটস জেমস ক্লেয়ার। তো এই বইগুলা দেখতে আসলে খুব পিচি পিচি, কিন্তু অনেক ওজন। বিশেষ করে ধরনীর পথে প্রান্তে পড়ার পরে আমার পড়া, যেহেতু আমি একটু সুযোগ নিচ্ছি এটা নিয়ে একটু বলার, এটা পড়ার পরে অনেকক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। বিশেষ করে জিয়াউল হক স্যারের প্রতিটা বই আমার কাছে মনে হয় যে, যেহেতু উনি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সহ একটা ঘটনাকে আমাদের সামনে উপস্থাপন করেন, আমার কাছে এই বইগুলোর উপস্থাপন, ভাষা খুব ভালো লাগে। আর এরপরে ঠিক আছে, আমরা এখন নাদিয়া গাজী তোমার বইয়ে চলে আসছি। তুমি যদি তোমার বই নিয়ে একটু বলো, তোমার পড়া বইগুলো নিয়ে আমাদেরকে আমরা একটু দেখি। নাদিয়া কি কি বই পড়েছে? একাডেমিক বই পড়েছে, হিস্টোরিক্যাল পোর্ট্রেট অফ উইমেন্স পারপাস, বিউটি, বডি অ্যান্ড হেলথ। যে বইগুলোর নাম দিয়েছে সেগুলো হচ্ছে, একটা হলো ফ্যাট শেম, স্টিগমা অ্যান্ড দ্য ফ্যাট বডি ইন আমেরিকান কালচার, এমি আর্টম্যান ফেরেল। কনজাম্পটিভ চিক, আ হিস্ট্রি অফ বিউটি, ফ্যাশন অ্যান্ড ডিজিজ, ক্যারোলিন আডেই। এরপর হাউ টিউবারকুলোসিস সিমটমস বিকেম আইডিয়ালস অফ বিউটি ইন দ্য 19th সেঞ্চুরি, এবং আরেকটা পড়েছে দ্য কনসাইজ হিস্ট্রি অফ কস্টিউম অ্যান্ড ফ্যাশন, জেমস লাভার। হ্যাঁ নাদিয়া, আমি তোমার বইগুলা একটু রিডিং করে দিচ্ছিলাম, তুমি চাইলে একটু এগুলা নিয়ে যদি আমাদেরকে একটু বলো। আচ্ছা, তো আমি আমার আগের পোস্ট নিয়ে কথা বলার মানে ওই সময় হচ্ছে বলেছিলাম, ইউজুয়ালি যে সাচ আ ওমেন্স থিং, এরকম একটা কথা আছে তাই না, মেকআপ এগুলো সাচ আ ওমেন থিং। তো এই হুম। এই মাসে, এই মাস না ছিল, লাস্ট মান্থ থেকেই আমি এই ব্যাপারে জাস্ট উইমেন্স থিং এ একটা মানে ডাইভ দিয়েছি, যে যেটারই ওকে। ফলশ্রুতিতে আমার এই বুক লিস্টে আপনি দেখতে পাচ্ছেন যে 5টা বই পড়েছি। 5টা বই হচ্ছে সাম সর্ট, মানে ওয়ান অর অ্যানাদার ওয়েতে আমাদের মেয়েদের সৌন্দর্য
ফ্যাশন এবং এটা কিভাবে হচ্ছে হিস্টোরি টাইম এবং সোসাইটাল নর্ম দিয়ে কি বলে শেপ হয়েছে, কিভাবে হচ্ছে জাস্ট নট অ্যাবাউট বিউটি, ইট ওয়াজ নেভার জাস্ট বিউটি, ইটস নট আ সিম্পল থিং। সেটা এটা ফাইনাল যে বইটা যেটা হচ্ছে আপনার প্রচ্ছদে আছে যে ইরোটিক ক্যাপিটাল, এটা হুম হুম ক্যাথরিন হ্যাকিমের একটা খুবই কন্ট্রোভার্সিয়াল বই, যেখানে উনি আলোচনা করেছেন ইরোটিক ক্যাপিটাল হচ্ছে মানুষের 4 নাম্বার ক্যাপিটাল, মানে 4 নাম্বার হচ্ছে এটা সম্পদ, যেখানে মানুষ তার সৌন্দর্য, মানুষ তার আকর্ষণীয়তাটাকে ইউজ করে সোশ্যাল লেজারে বা কাজে বা হুম অন্যান্য লাইফে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে মানে যখন এটা শুনি তখন মানে এটা কেমন কেমন শোনা যায়, তাই না? যে সৌন্দর্য ইউজ করে করে হচ্ছে আগাচ্ছে, এটা কেমন শোনা যায়, বাট ওনার বইটার সাথে আমি পুরোপুরি একমত না, কিন্তু এরপরও হচ্ছে দিস ইজ দ্য রিয়েলিটি তো। হ্যাঁ, এটা এটা জাস্ট এখন থেকে না, প্রাচীন গ্রিক সভ্যতায় যখন সুন্দর মহিলাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হতো, তারা যদি জুরির সামনে আনড্রেস হইতো বা তাদের ব্রেস্ট শো করতো, তাহলে কিন্তু তাদের ক্যাপিটাল পানিশমেন্ট থেকেও তাদেরকে, হোয়াট ডাজ দ্যাট স্পিক অ্যাবাউট উইমেন অর হোয়াট ডাজ দ্যাট স্পিক অ্যাবাউট মেন, উইচ ইজ সাচ আ কি বলে এটাকে পাওয়ারফুল থিং। হ্যাঁ, যে এটার একটা ইনেট পাওয়ার আছে, যে এই পাওয়ারের কারণেই হিস্টোরি বলেন বা হচ্ছে এই যে সেই হেলেন অফ ট্রয় থেকে শুরু করে আজ পর্যন্ত এখন ওয়ারের পর ওয়ার, হ্যাঁ মানে এটা জাস্ট টু নাইভ, আমরা খুবই নাইভ হব যদি আমরা বিউটিকে খুবই মামুলি একটা জিনিস হিসেবে দেখি, তাহলে এটা জাস্ট নাইভিটি। কারণ জি ফেম ফ্যাটাল বা এই টাইপের যে জিনিসগুলো, ইনফ্যাক্ট আমরা যে জানতে পেরেছি যে স্পাই গার্লদের মধ্যেও হচ্ছে এই টাইপের এইগুলো ইউজ করা হয়েছে এইসব কিন্তু কিন্তু কেন কেন হচ্ছে এই মানে হিস্টোরি বলুন বা কন্টেম্পোরারি টাইমে সুন্দরী মহিলাদেরকে বা সৌন্দর্যকে হচ্ছে কিসের জন্য এটা এত প্রায়োরিটাইজ দেওয়ার কারণটা কি? অথবা এই যে সৌন্দর্যকে এত প্রায়োরিটাইজ দেওয়া হইতেছে, এটা কি কনস্ট্যান্ট আছে একদম ফার্স্টে যেরকম যেটা ছিল সৌন্দর্যের সংজ্ঞা, সেটাই কি হচ্ছে এখন আছে? আমার আমার দুইটা বই দেখবেন, কনসেপশন এন্ড হচ্ছে টিউবারকুলোসিস, এই দুইটা ওয়ার্ড লেখা আছে। এই দুইটা বই হচ্ছে এটা আলোচনা করা হয়েছে কিভাবে যক্ষাকে সৌন্দর্যের একটা সাইন হিসেবে ধরা হয়েছে ভিক্টোরিয়ান এরাতে। ইয়া, কারণ যক্ষাতে হচ্ছে এর আগ পর্যন্ত মোটামুটি স্বাস্থ্যবতী, কি বলে এটাকে, যে ফার্টিলিটির যে একটা সাইন আছে কোমরে, তারপর বক্ষে, এইসব জায়গায় হচ্ছে ফ্যাট ডিপোজিশন, এটা ফার্টিলিটির একটা সাইন ছিল এবং এটাই সৌন্দর্যের সাইনই ধরা হয়েছে। গ্রিক স্ট্যাচু গুলোর মধ্যে হচ্ছে আপনারা দেখবেন যে কার্ভি একটা নেচার স্ট্যাচু দেওয়া, তাই না? কিন্তু সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখতে পাই যে প্রফেশনের মধ্যে থিনলি একটা ব্যাপার হয়ে গেছে, যে বিউটিফুল মানে হচ্ছে থিন একটা থিন, চিকন, পেল, একদম শক্তি নাই, এরকম এগুলো কেন চেঞ্জ আসছে? এই চেঞ্জ গুলো কেন আসছে? তো ওইখানে দেখা গেছে যে হচ্ছে ধর্ম কিভাবে হচ্ছে প্রিচ করে কোন জিনিস, যেমন ওই সময় হচ্ছে ভিক্টোরিয়ান টাইমের আগে আগে ইন্ডাস্ট্রিয়াল এরা শুরু হওয়ার আগে খুবই কয়েকটা ফেমিন গিয়েছিল ইংল্যান্ডে, তাই না? যে অনেকগুলো দুর্ভিক্ষ হয়েছিল এবং ওই সময় এই জিনিসটা প্রিচ করা হয়েছে যে কি বলে এটাকে, যে গ্লাটনি এটা একটা মেজর সিন, রাইট? তো ওইটা একটা সেন্স ছিল যে হচ্ছে আহ তার মানে তার মানে হচ্ছে বেশি খাওয়ার সাইন, এই জিনিসগুলো মোরাল না, এই জিনিসগুলো ভালো না। এটা একটা আন্ডারলাইং মেসেজিং ছিল। তারপর সেকেন্ডলি যখন হচ্ছে এরকম যক্ষা এবং ইনফেকশাস ডিজিজে ডেথের হার বেড়ে যায়, তখন ওই সময়কার ওই সময়কার হচ্ছে বিভিন্ন বুক ঘাটলে বা লিটারেচার ঘাটলে আপনি দেখতে পারবেন যে মৃত্যুটাকে খুবই রোমান্টিসাইজ করা হয়েছে। লাইক ওখানে হচ্ছে এরকম ইংরেজি পুরোনো ক্লাসিক বইগুলো পড়লে এরকম কথায় কথায় পাইতাম না যে জ্ঞান হারাই ফেলছে, ও হচ্ছে কথায় কথায় হচ্ছে ওর সেন্স চলে গেছে, এরকম যে ফ্রেল উইমেন ইমেজ, সেখান থেকেই আমাদের শুরু হয়ে গেছে ফ্রেল উইমেন ইমেজিং এর একটা ব্যাপার। সেটার মধ্যেও হচ্ছে কালচারাল সাইন আছে, যারা হচ্ছে হাই ক্লাস উইমেন, তারা হচ্ছে কাজ করবে না, তারা তাদের কাজ হচ্ছে যে সিট স্টিল, লুক প্রিটি, ঠিক আছে? তাদের তো হচ্ছে শক্তির দরকার নাই, কারণ তার আমার কাছে শক্তি মনে হয় বেশি। কি নাদিয়া জানো, এখানে একটা আমরা যদি একটু সাম আপ করি, যে যেই জিনিসের কাস্টমার থাকবে সেই জিনিসের মার্কেট তৈরি হবে। এটা সৃষ্টির শুরু থেকেই ছিল।
আল্লাহ মানুষকে আসলে এই বেসিক আকর্ষণ দিয়ে পাঠিয়েছেন। এখন সভ্যতা এসে কি করলো, এই আকর্ষণগুলোর গায়ে নিজের তৈরি করা সংজ্ঞাগুলো চাপিয়ে দিচ্ছিল, এবং এগুলোকে আমরা এখনো ক্যারি করি, রাইট? আমরা এখনো এটা শুধু কলোনিয়ালিজমের প্রভাব আমি বলবো না, যে ফর্সা মানে সুন্দর, কি মানে কি, হ্যাঁ, কি মানে সুন্দর, কি মানে আগলি, এই ডেফিনেশন গুলা আসলে আমরা যেখান থেকে নেই সেই জায়গাটা হচ্ছে কাস্টমার। কেউ না কেউ এটাকে পছন্দ করে, হ্যাঁ, আবার কেউ না কেউ এগুলাকে অপছন্দও করে, কেউ না কেউ এই সাহস রাখে যে আমি প্রচলিত স্রোতের বাইরেও থাকতে পারি। কিন্তু এখন এই যে পছন্দ যে করে সেটাও কিন্তু হচ্ছে একটা টাইমের রেজাল্ট, টাইমের প্রোডাক্ট। অবশ্যই এখনকার অবশ্যই, যে হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আকর্ষণটা বেসিক, ওটা আল্লাহর দেওয়া, হ্যাঁ। হুম হুম এইটাকে হুম। আমরা বিভিন্নভাবে রং চড়াই, হ্যাঁ। এখন ইয়েস, আমার কাছে ক্যাথরিন দুইটা হাকিম জিনিস, যেটা, আচ্ছা, হ্যাঁ জি, ক্যাথরিন হাকিম কিন্তু এই জিনিসটা বলছে যে হুম, আহ, হুম, হুম। কেন উইমেন কেন তার ইয়েটা সেল করতেছে, কারণ হচ্ছে ম্যান এটা নিতেছে, বাই করতেছে। হ্যাঁ, ঠিক আছে। সেটাই তো। এই তো জন্য এক হচ্ছে তুমি এক পক্ষকে শুধু দোষারোপ করবা বা এক পক্ষকে এক পক্ষকে ক্যাপটিভ করে ফেলবা, অন্য পক্ষটাকে তুমি যদি না সামলাও, সে একটা বিলো স্ট্যান্ডার্ড যে জায়গায় গিয়ে হলো নিজের এই বিকৃত ডিজায়ারটাকে ফিল আপ করার ব্যবস্থা করবে। এটা নিয়ম। হুম, যার কারণে দেখো এই যে এই দৌড়টাতে একটা সময় সিনেমায় অভিজাত পরিবারের মেয়েরা আসতো না, তাই না? বাংলাদেশেও সিনেমায় শুরুতে কি হয়েছে, অনেক যাত্রাতে সিনেমাতে মেয়েরা আসে নাই দেখে ছেলেরা বিভিন্নভাবে টায়ার চেঞ্জ করে মেয়ে এসেছে, তারপর অভিনয় করছে। এটা একটা সময় আস্তে আস্তে আসতে থাকলো, একটা সময় আস্তে আস্তে সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা আসতে থাকলো, একটা সময় এমন একটা অবস্থায় আমরা আজকে দাঁড়িয়ে আছি, আমরা এদেরকে বিউটি সিম্বল হিসেবে স্বীকার করি। আমি একটা ভিডিওতে দেখছিলাম সেদিন, তো উনি বলছিলেন যে যেই মানুষগুলাকে দেখে আপনারা সৌন্দর্যের স্ট্যান্ডার্ড ঠিক করেন, সেই মানুষগুলা নিজেরাই নিজেদের মতন দেখতে না। কারণ ও তো মেকআপ করে এখানে আসছে আপনার সামনে, কিন্তু কেন আসছে? কারণ মার্কেট ডিমান্ড। তাহলে মার্কেট ডিমান্ড যখন আমার তোমার বাসার বাজারের ফর্দ নির্ধারণ করতে সাহস পেয়ে যাবে, বা আমরা তাকে ওটুকু প্রফেশন দিয়ে দিব, তখন আমাদের এমন অনেক জিনিস কিনতে হবে যে এই জিনিসটা আসলে আমার দরকার নেই। আমি তখন বাচ্চার দুধ না কিনে আমি ফেস ওয়াশ কিনবো, কারণ আমাকে দেখতে সুন্দর লাগতে হবে, তাই না? আমার কিন্তু বাজারের যদি লিস্ট হ্যাঁ, কিন্তু যদি এই জিনিসটা হচ্ছে ইন্টারটয়েন্ট হয়ে যায়, যেটা হচ্ছে ক্যাথরিন হাকিমের বই, যেটা যেই কাইন্ড অফ আপনি কোনোটেশনটা পেয়ে যাবেন, যে বাচ্চার দুধ এফোর্ড করার জন্য যে আপনার যে কাজ করা লাগবে, সেটার জন্য হচ্ছে আপনার মানে প্রিটি হওয়া লাগবে। সো ইন হার মাইন্ড, আই হ্যাভ টু বাই দ্যাট ফেস ওয়াশ টু লুক দ্যাট সার্টেন ওয়ে, টু হ্যাভ টু শিওর, এফোর্ড দ্যাট শিওর। এটা একটা চেইন, লিভ। এটা একটা চেইন। তুমি এটার ভিতরে একবার ঢুকে গেলে তুমি এক্স্যাক্টলি। এটা থেকে বের হতে তোমার কষ্ট হবে। তুমি যেই মানুষকে শক্তি লাগবে, এইটার জন্য তুমি কোনো কম্প্যানিয়ন পাবা না। এই জন্য আল্লাহ বলছেন, তাই না, যে এমন আমলের দিক থেকে তুমি উম, নিচের দিকে তাকাবা, সরি উপরের দিকে তাকাবা, আর সম্পদের দিক দিয়ে তাকাবা নিচের দিকে। নিচের দিকে। কেন? তাই না? দেখো শয়তান আমাদেরকে অটোমেটিক্যালি ঠিক অপোজিটটা করে। যখন আমরা একজনকে দেখি, তখন আমার মনে হয় যাক আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো একটু ভালোই আছি, ও তো নামাজ পড়ে না। অথচ আমাকে বলা হয়েছে আমলের দিক থেকে উপরের দিকে তাকাইতে। আবার দেখো অপোজিট, আমি যখন একজন সম্পদশালী মানুষকে দেখি, আমি কিন্তু তখন মনে করি না যে না রে, আমার তো অনেক কিছু আছে। আমি মনে করি যে ওর যেগুলো আছে সেগুলো তো আমার নাই। বা আমার এই জিনিস দরকার, তার মধ্যে এই ২ টা আছে। আমি তখন নিচের দিকে তাকাই না। আমি ঠিক অপোজিটটা করি। হ্যাঁ, আমার আমার দেখতে অবাক লাগে যে যেই কথাগুলা এখন আমরা অনেক গবেষণা করে চিন্তা ভাবনা করে খুঁজে বের করি, সেগুলোর রেমেডি আল্লাহ আমাদেরকে অনেক আগে হাতে ধরায় দিছিলেন। তো আমরা হচ্ছে, আমরা যেহেতু আমাদের অনেকগুলো ডেফিনেশন ওয়েস্ট থেকে নেই, ধার করি, বা ওয়েস্ট আমাদের কাছে কিনে বেচে, তো আমরা তখন চিন্তা ভাবনা এরকম শেপ আপ হয়ে যায় যে আমরা তখন ওদের মতন করে চিন্তা করতে শুরু করে দিই, তাই না? যাই হোক, তো তোমাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় তুমি এখন থেকে আমাদের সাথে থাকবা, তোমার লেখা এবং তোমার পড়া বই নিয়ে প্রতি মাসে তোমার লেখা দেখতে চাই। আর ব্যস্ততা আসলে থাকবেই, যেহেতু তুমি পরীক্ষার মধ্যেও এই কাজটা করতে পারছো, তার মানে হচ্ছে যে তুমি আসলে অবসর সময়ও করতে পারবা ইনশাআল্লাহ, তাই না? তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। আমাদের সাথে অনেকটা সময় দিয়েছো। আর উইমেন এক্সপ্রেসে লিখবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা থ্যাংক আজকের ইউ মতন সো তাহলে মাচ। শেষ করি।
শেষে আর কিছু বলার আছে? না, না, না। থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে আশা করি আম উইমেন এক্সপ্রেস আরো অনেক যেমন আমার ব্যাপারটা আমার লেখাটা যেমন অনেক কি বলে এটাকে আননোন জিনিস সামনে নিয়ে এসেছে, এরকম আরো অনেক আননোন জিনিস রিলেভেন্ট কিন্তু রিলেভেন্ট কিন্তু লাইফ আমাদের দরকার হয় এরকম আরো অনেকগুলো জিনিস আনকভার করবে, সামনে নিয়ে আসবে এই প্রত্যাশায়। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আমরা বিদায় নিচ্ছি। আবার আগামী মাসে হাজির হয়ে যাব পরের মাসের বই নিয়ে। আসসালামু আলাইকুম।